পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতলো কিন্তু হায়দ্রাবাদ। এটা আমি আগেই ভিডিওতে বলেছিলাম, হয়তো পাঞ্জাব কিংস ওই ম্যাচটা হেরে যাবে এবং জিতে যাবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হয়তো 2 নম্বরে চলে যাবে, 2 নম্বরেই চলে গেছে হায়দ্রাবাদ পয়েন্টস টেবিলের। আজকের ম্যাচ যে রয়েছে রাতে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ, সেই ম্যাচে তো বৃষ্টি হচ্ছে অলরেডি। ওই ম্যাচ যদি বৃষ্টির জন্য না হয় তাহলে কিন্তু 2 নম্বরেই যেরকম চলে এসছে 2 নম্বরেই থাকবে হায়দ্রাবাদ। আর যদি আর কি ওই ম্যাচটা জিততে পারে, 9টা জিতবে, 18 পয়েন্ট হবে, সেক্ষেত্রে কিন্তু কলকাতার সাথে কোয়ালিফায়ার 1 ম্যাচ পড়বে এই রাজস্থান রয়্যালসের। তাছাড়া রাজস্থানে আজকে জেতা ছাড়া উপায় নেই, টপ 2 থাকতে গেলে আজকে জিততেই হবে। আর যদি বৃষ্টির জন্য না খেলা হয়, 1-1 পয়েন্ট ভাগ হবে। আর 2 নম্বরে থাকবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কিন্তু একটা এক্সট্রা সুযোগ পাবে। আজকে কিন্তু উপল স্টেডিয়ামে খেলা ছিল, মানে হায়দ্রাবাদ এইবারের আইপিএলে ভালোই খেলেছে। 14টা ম্যাচে 8টা জিতেছে, 5টা হেরেছে, একটা 17 পয়েন্ট। আর প্লাস 0.414 হলো এই নেট রান রেট। আর রাজস্থানে আবার নেট রান রেট একটু প্লাসে রয়েছে বা একটু কম। রাজস্থান রয়্যালস যে আগে ম্যাচগুলো হেরে গেল ওই জন্যই সমস্যায় পড়েছিল, না হলে কোনো ব্যাপারই ছিল না। আর আরসিবি তো কোয়ালিফাই করে গেছে। আজকের ম্যাচে 215 রান চেস করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 বল বাকি থাকতে চেস করে নেয় 4 উইকেটে যেতে হায়দ্রাবাদ। তবে এই ব্যাটিংটা খুব একটা শক্তিশালী লাগছে না। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা আর হেনরি ক্লাসেন এরা পড়ে গেলে খেলার কেউ নেই। রাহুল ত্রিপাঠী, নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, এদের নিয়ে কাপ জেতাটা মুশকিল। তবে আবার বলা যেতে পারে এই নিয়ে হয়তো হায়দ্রাবাদ চমক দেখালো, কাপ জিতে নিল। ট্র্যাভিস হেড আজকে 1 বলে 0, আকদীপ সিংয়ের একটা অসাধারণ বলে আউট হয়েছে। বলটা প্রথমে ইনসুইং আসলো, তবে হালকা বাইরের দিকে বের হতে গিয়ে একেবারে উইকেটটা উড়িয়ে দিল, একেবারে অনবদ্য বল। আর অভিষেক শর্মা আজকে দারুণ খেলেছে, 28 বলে 66, 5টা 4, 2টো 6, 235 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। শশাঙ্ক সিংয়ের বলে আউট হয়েছে। শশাঙ্ক সিং দেখি বলও করে, আজকে একদম ফালতু খেলছিল পাঞ্জাব কিংস, ওই জন্যই হেরেছে। আর অভিষেক শর্মা এত সুন্দর মারকুটে ব্যাটিং করে, মানে খুবই মারকুটে ব্যাটিং করে, মানে খুবই মারকুটে, খুবই ভালো একজন প্লেয়ার। এরপরে যশস্বী জয়সওয়াল আর অভিষেক শর্মা ভারতের হয়ে যখন ওপেন করবে, একেবারে মারাত্মক ওপেনিং জুটি হবে, আক্রমণাত্মক ওপেনিং জুটি। আর পাঞ্জাব কিংস এইবারের আইপিএলে 5টা জিতলো, 14টার মধ্যে 9খানা হারলো, 10 পয়েন্ট, মানে আগের বারের থেকে এইবার বাজে খেলেছে পাঞ্জাব কিংস। দলের কোনো ঐক্যবদ্ধতা নেই, ফালতু। আর আজকে রাহুল ত্রিপাঠী ভালো খেলেছে, 18 বলে 33 রান, 4টে 4, 2টো 6, 183 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। হর্ষল প্যাটেল আউট করেছে। ত্রিপাঠী এরকমই খেলে, সে নিজের জন্য খেলে না, দলের জন্য খেলে। বেশি স্ট্রাইক রেটে খেলতে পছন্দ করে রাহুল ত্রিপাঠী। নীতিশ কুমার রেড্ডি 25 বলে 37 রান, 1টা 4, 3টে 6, 148 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে নীতিশ কুমার রেড্ডি। হর্ষল প্যাটেল আউট করেছে। হেনরি ক্লাসেন 26 বলে 42 রান, 3টে 4, 2টো 6, 161 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে হেনরি ক্লাসেন। হরপ্রীত ব্রার বোল্ড করেছে। শাহবাজ আহমেদ 6 বলে 3 রান, আকদীপ সিং আউট করেছে। আর আব্দুল সামাদ 8 বলে 11 রান, 1টা 4 মেরেছে। শাহবাজ আহমেদ 6 বলে 3 রান। লাস্ট ওভারে বাকি ছিল 4 রান, তারপর তো বল করতে আসলো অথর্ব তাইজি, তারপর 4 মারলো, ফিনিশ হয়ে গেল ম্যাচটা। সানভীর সিং মারলো আর কি। আর আকদীপ সিং আজকে 4 ওভারে 37 রানে 2 উইকেট নিয়েছে। এবারের আইপিএলে উইকেট নিয়েছে অনেক আকদীপ সিং, বাট মার খেয়েছে প্রচণ্ড, 10-এর ইকোনমি, যেটা খুবই বাজে। ঋষি ধাওয়ান 3 ওভারে একটা ম্যাচেও সুযোগ পায়নি, এই ম্যাচে সুযোগ পেয়েছে। ঋষি ধাওয়ান 3 ওভারে 35 রান দিয়ে কোনো উইকেট পায়নি। হর্ষল প্যাটেল 4 ওভারে 49 রান খেয়েছে, 2 উইকেট নিয়েছে। নিজের জন্য বল করে হর্ষল প্যাটেল, দলের জন্য না, ওই জন্য মার খায় বাট উইকেট নেয়। আর রাহুল চাহার 4 ওভারে 43 রান দিয়ে কোনো উইকেট পায়নি। হরপ্রীত ব্রার 3 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। শশাঙ্ক সিং 1 ওভারে 5 রান দিয়ে 1 উইকেট। অথর্ব তাইদি 1 বলে 4 রান। আমি বুঝলাম না শশাঙ্ক সিংকে লাস্ট ওভার কেন দিল না, ওইখানে ভুল করেছে। বা ওই শশাঙ্ক সিংকে দিতে পারতো, এটাই ভুল করেছে। আর দিলেও হেরে যেত এখান থেকে। ট্র্যাভিস হেড 1 বলে 0 রান, তারপর রাহুল ত্রিপাঠী 72 রানে 2 উইকেট। অভিষেক শর্মা 129 রানে 3 উইকেট। নীতিশ কুমার রেড্ডি 176 রানে 4 উইকেট। আর শাহবাজ আহমেদ 197 রানে 5 উইকেট। হেনরি ক্লাসেন 208 রানে 6 উইকেট। 1 থেকে 6 ওভারে 84 রান তোলে হায়দ্রাবাদ। এখানেই তো হায়দ্রাবাদ এগিয়ে যায় অনেক, মানে পাওয়ার প্লেতে এত মেরে রান তোলে, এত মেরে, মানে অবিশ্বাস্য। হায়দ্রাবাদে যে ম্যাচে ভালো খেলে খুব ভালো খেলে, যে ম্যাচে খেলতে পারে না তো খেলতে পারে না। ধরে নিচ্ছি কলকাতার সাথে হায়দ্রাবাদের ম্যাচ পড়বে, হায়দ্রাবাদ হেরে গেলেও কিন্তু একটা সুযোগ পাবে। আর 3-4 নম্বরের জন্য রাজস্থানে আজকের ম্যাচটা জেতা অবশ্যই জরুরি, কিন্তু বৃষ্টির জন্য যদি না হয় তাহলে আবার সমস্যা, তবে হয়তো ওভার কমে যেতে পারে। আর ত্রিপাঠী আর অভিষেক শর্মার মধ্যে পার্টনারশিপ হয়েছিল কি 30 বলে 72,
মানে অনবদ্য। আর অভিষেক শর্মা আমার মনে হয় ওয়ান ডে টেস্টে চলবে না, টি-20তে চলতে পারে, টি-20তে তাকে খেলানো যেতে পারে, পরে সুযোগ দেওয়া যেতে পারে টি-20 ওয়ার্ল্ড কাপের পরে। নীতিশ কুমার রেড্ডি আর অভিষেক শর্মা 31 বলে 57 রানের পার্টনারশিপ, নীতিশ কুমার রেড্ডি আর হেনরি ক্লাসেন 23 বলে 47 রানের পার্টনারশিপ করে, আর শাহবাজ আহমেদ আর হেনরি ক্লাসেন এরা 17 বলে 21 রানের পার্টনারশিপ করে, আর আব্দুল সামাদ আর হেনরি ক্লাসেন 9 বলে 11 রানের পার্টনারশিপ করে, আব্দুল সামাদ আর সানভীর সিং 5 বলে 7 রানের পার্টনারশিপ করে। তারপর কিন্তু হায়দ্রাবাদ জিতে যায়। আর আজকের ম্যাচটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ম্যাচটা আরও আগে জিততে পারতো, হায়দ্রাবাদ ঠুকঠুক করছিল, উইকেট হারতে থাকতো, তারা কেন ঠুকঠুক করে খেলছিল আমি বুঝলাম না। ঠুকঠুক করে না খেললে আরও ম্যাচটা আগে শেষ হয়ে যেতে পারতো। আজকের ম্যাচটা শেষের দিকে দেখে ঘুম পাচ্ছিল, তবে অপ্রতিরোধ্য খেলেছে অভিষেক শর্মা, যার শটগুলো কি মারে, মানে সব দিকে শট খেলেছে, পুল শটটা ভালো মারে। আর পরে যে পিচটা স্লো হয়ে গেছিলো এমনও না, ব্যাটিংই উইকেট করেছে। আর প্রথম দুটো মানে কোয়ালিফায়ার আর এলিমিনেটর ম্যাচ হবে কিন্তু আহমেদাবাদে, আর কোয়ালিফায়ার 2 আর ফাইনাল ম্যাচ হবে কিন্তু আইপিএলে চেন্নাইতে। এখন সেটা দেখা যাক কী হয়, কোন দল ওঠে বা হায়দ্রাবাদ কী হয়, হায়দ্রাবাদ 2-এ থাকতে পারে নাকি 3-এ থাকে সেটা দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম, রাহুল ত্রিপাঠী আজকে ভালো রিদমে ছিল। আজকে রাহুল ত্রিপাঠীও মারকুটে প্লেয়ার একজন, আর এরিন মাকরামকে খেলাচ্ছে না কেন আমি বুঝলাম না, বা ফাজিল ফারুকিকে, বা কোনো একটা বিজয়কান্ত নাকি বিজয়কান্ত, ওই প্লেয়ারটাতে অনেক ভালো, একটা ফাস্ট বোলার ভালো আর কি। আর ওই যে আমি একটা জিনিসই বলবো যে নীতিশ কুমার রেড্ডি ব্যাটিংটা ভালো করেছে, বাট বোলিংয়ে মার খায়, বোলিংয়ে অত ভালো না, মানে বোলিংয়ে ধরে ছুঁড়ে মারে, মানে কীরকম কোনো সুইং ফুইং কিছু নাই, স্লোয়ার বলটা অতটা দিতে পারে না। নাটরাজন অনবদ্য একজন বোলার, আজকে অকদীপ সিংও বল করেছে, নাটরাজনও বল করেছে। অকদীপ সিংয়ের থেকে নাটরাজন সেরা, মানে দারুণ লাগে। যখন বিরাট কোহলি অধিনায়ক ছিল ভারতের তখন কিন্তু নাটরাজনকে সুযোগ দিত, আর নাটরাজনকে সুযোগ দেবেই না কেন, একজন ভালো মানের বোলার, ভালো লাইন লেন্থে বল করে, একদম দারুণ লাগে। আমার তো বেশ পছন্দের একজন বোলার, বাহাতি পেসার নাটরাজন। আর আকদীপ সিং আবার অতটা ভালো না, আকদীপ সিং ভালো বাট অতটা ভালো না, মার খেয়ে যায় প্রচণ্ড, লাস্টের দিকে ডিফেন্ড মাঝে মাঝে করে বাট মার প্রচণ্ড খায়, অত মার খেলে হয় না। বৃষ্টি কলকাতার ম্যাচে চলে আসে, যত বৃষ্টি কলকাতার ম্যাচে, মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতার ম্যাচে বৃষ্টি হয়েছিল, মুম্বাইয়ের যেটা ইডেন গার্ডেনে, তাও 16 ওভারে ম্যাচটা হয়েছিল। তারপরে জিটির বিরুদ্ধে ম্যাচটা হলোই না, এমন বৃষ্টি চলে আসলো। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটা শুরু হওয়ার আগে বৃষ্টি, মানে কলকাতার ম্যাচের শুরু হওয়ার আগে বৃষ্টি কী করে আসে আমি জানি না, বা বৃষ্টি এত হয় কী করে, ভালো লাগে না, মানে শুধু বৃষ্টি একঘেয়ে জিনিস ভালো লাগে না, একঘেয়ে পুরো জিনিস। কলকাতার খেলা মানেই বৃষ্টি, আর আরসিবি এবং চেন্নাইয়ের মধ্যে ওই খেলায় বৃষ্টি হওয়ার কথা ছিল, ওটা যদি কলকাতার খেলা থাকতো শিওর বৃষ্টির জন্য হতো না ম্যাচটা, ওখানে মানে কপাল খারাপ, বৃষ্টির জন্য হয়ই না ম্যাচ। কলকাতা যখনই ম্যাচ থাকে কোথার দিয়ে যে বৃষ্টি চলে আসে শুধু বৃষ্টি, ভাল লাগে না, বৃষ্টির জন্য ম্যাচ না হলে খুবই বাজে লাগে, বোরিং লাগে, খেলার মোমেন্টাম যায় নষ্ট হয়ে বৃষ্টির জন্য। হায়দ্রাবাদের বিপক্ষে পাঞ্জাব কিংস 214 রান তোলে 5 উইকেটে, 20 ওভারে 214 রান 5 উইকেটে। অথর্ব তাইদি 27 বলে 46 রানে অনবদ্য ইনিংস খেলে, 5টা 4 2টো 6, 170 স্ট্রাইক রেটে ব্যাটিং করে তাইদি। নাটরাজন আউট করেছে। প্রবোধ সিমরন সিংও ভালো খেলেছে, বাট 100 করলে ভালো লাগতো, দারুণ খেলেছে প্রবোধ সিমরন সিং। 45 বলে 71 রান, 7টা 4 4টে 6, 157 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে প্রবোধ সিমরন সিং। আর বিজয়কান্ত আউট করেছে। প্রবোধ সিমরন সিং ভালো প্লেয়ার, বাট ইনিংসটাকে যে বড় করে নিয়ে যেতে হয় না, সেই ইনিংসটাকে বড় করে নিয়ে যেতে পারে না, এটাই হলো প্রবোধ সিমরন সিংয়ের সমস্যা। তবে এমনিতে ভালো প্লেয়ার। রিলি রুশো 24 বলে 49 রান, 3টে 4 4টে 6, 204 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে রিলি রুশো। প্যাট কামিন্স আউট করেছে রিলি রুশো ভালো খেলেছে। আর শশাঙ্ক সিং 4 বলে 2 রান। নীতিশ রেড্ডি আর হেনরি ক্লাসেন রান আউট করেছে শশাঙ্ক সিংকে। জিতেশ শর্মা 15 বলে 32 রান, 2টো 4 2টো 6, 213 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে জিতেশ শর্মা। আশুতোষ শর্মা 3 বলে 2 রান, নাটরাজন আউট করেছে শিবম সিং 3 বলে 2 রান। তবে আমার একটা জিনিস মনে হলো যে এই যে শশাঙ্ক সিং এখানে যে খেলতে পারলো না, এই খেলতে না পারার জন্য রানটা কম হয়েছে, তাও তো এত হতো না। শেষ দিকে 2খানা ছক্কা মারলো জিতেশ শর্মা, এই জন্য মারতেই পারছিল না ঠিকঠাকভাবে। আর সানরাইজার্স হায়দ্রাবাদ খুব একটা ভালো বল করেনি আজকের ম্যাচে, আর এটা পুরোপুরি ব্যাটিং উইকেট ছিল, তো ভালো বোলিং করার জায়গাও ছিল না আজকে। সব মানে কোনো বিদেশি ফাস্ট বোলার খেলায়নি। ন্যাথান এলিস আগের দিন ভালো করেছিল, বাট আজকে যেহেতু জেতার কোনো গুরুত্ব ছিল না, এই জন্যই পাঞ্জাব কিংস যারা খেলেনি তাদের সবাইকে খেলিয়ে দিয়েছে। ঋষি ধাওয়ান, তারপরে শিবম সিং, এইসব মানে হাবি জাবি যা আছে সব খেলিয়ে দিয়েছে।
আর ভুবনেশ্বর কুমার 4 ওভারে 36 রান দিয়ে কোনো উইকেট পায়নি। প্যাট কামিন্স 4 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। নটরাজান 4 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট। প্রতিটা ম্যাচেতেই নটরাজান ভালো বল করে যাচ্ছে, তাও টি-20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পায়নি। খালিল আহমেদকে রিজার্ভ প্লেয়ার হিসেবে নেওয়া হলো, টি নটরাজানকে নেওয়া হলো না। টি নটরাজানকে আমার যতদূর মনে হয় রোহিত শর্মা পছন্দ করে না, ম্যানেজমেন্টও পছন্দ করে না। ম্যানেজমেন্ট আবার মুম্বাই আর দিল্লির প্লেয়ারদের বেশি নিতে পছন্দ করে, মুম্বাই দিল্লির প্লেয়ারদের বেশি নিতে পছন্দ করে। হায়দ্রাবাদের প্লেয়ার, কলকাতার প্লেয়ার এরা ভালো খেললেও নিতে চায় না। আর বিজয়কান্ত 4 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট। শাহবাজ আহমেদ 1 ওভারে 13 রান দিয়ে কোনো উইকেট পায়নি। নীতিশ রেড্ডি প্রচণ্ড মার খেয়েছে, এমনকি লাস্ট ওভারটাও মার খেয়েছে, 2খানা ছক্কা খেয়েছে, 19 রান দিয়েছে। আর 3 ওভারে 54 খেয়েছে নীতিশ রেড্ডি, 18 ইকোনমি, 10.7 ছিল হলো পাঞ্জাবের ইকোনমি। আর অথর্ব তাইদি 97 রানে 1 উইকেট। তারপর প্রভু সিমরন সিং 151 রানে 2 উইকেট। ওই যখন ওই 151 রানে 2 উইকেট, তখন মিনিমাম অন্তত 230 আশা করা যেতেই পারত, 230 হয়নি, উইকেট পড়ে যায় এই জন্য। আর ভালো কেউ নেই ওই জন্য। শশাঙ্ক সিং 174 রানে 3 উইকেট। রিলি রুশো 181 রানে 4 উইকেট। আশুতোষ শর্মা 187 রানে 5 উইকেট। 1 থেকে 6 ওভারে রান তোলে পাঞ্জাব 61 রান। অথর্ব তাইদি, প্রভু সিমরন সিং 55 বলে 57 রান করে। আর প্রভু সিমরন সিং আর রিলি রুশো 32 বলে 54 রান করে। আর রিলি রুশো আর শশাঙ্ক সিং 10 বলে 22 রান করে। শিবম সিং আর জিতেশ শর্মা 11 বলে 27 রান করে। এই হলো অবস্থা। লাস্ট ওভারে প্রথম বলে ডট বল দেয় 1 রান, তারপর ডট বল 1 রান, তারপর আবার 4 খায় 1খানা, তারপর হোয়াইট বল করে নীতিশ রেড্ডি, তারপর 2খানা 6 খেয়ে যায়। আজকের ম্যাচে সব থেকে বাজে বল করেছে নীতিশ রেড্ডি। আজকে ব্যাটিং উইকেটও প্যাট কামিন্স এবং ভুবনেশ্বর কুমার ভালো ইকোনমিক্যাল বোলিং করেছে। 9 ইকোনমি এরকম উইকেটে আমি বলবো খুবই ভালোই বল করেছে প্যাট কামিন্স আর এই ভুবনেশ্বর কুমার। মানে খারাপ করেনি, ভালোই করেছে, ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং তোমাদের কি মনে হয় যে আজকের ম্যাচটা মানে কেমন লাগলো, আর এই যে পাঞ্জাব কিংস কি আরও বেশি রান করতে পারতো নাকি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মনে আরও বেশি রান করতে পারতো, বাট ওই করতে পারেনি। কিসের জন্য? ওই শশাঙ্ক সিং খেলতে পারলো না। শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা এরা প্রথম দিকে যেরকম খেলতে পারলো, পরের দিকে আর পারেনি। রিঙ্কু সিং সবাই হতে পারে না, রিঙ্কু সিং পুরো ধারাবাহিকভাবে ভালো খেলেছিল, তারপরে তো তাকে নেওয়া হলো না রিঙ্কু সিংকে। টি-20 ওয়ার্ল্ড কাপে এই শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা পরের বছর হয়তো আলাদা দলে খেললো। আবার যদি খুব ভাগ্য সহায় হয় তাহলে দুইজনই একসাথে খেললো একই দলে খেলার চান্স কম, কেন একজনকে পেলে একজনকে নাও পেতে পারে। তার কারণ যখন মেগা নিলাম হয় তখন কিন্তু প্লেয়ার ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন কিন্তু একটা প্লেয়ার অন্য দলে চলে যায়, আরেকটা প্লেয়ার অন্য দলে চলে যায়। ধরে তো 4 জনকে রাখতে হয়, ইচ্ছা থাকলেও 4 জনের বাইরে রাখা যায় না, এটাই হলো সমস্যা। তার মাঝে আবার শোনা যাচ্ছিল 8 জন করে প্লেয়ার নাকি ধরে রাখা যাবে। 8 জন করে যদি প্লেয়ার ধরে রাখার নিয়ম হতো সেক্ষেত্রে আলাদা ব্যাপার হতো। সেক্ষেত্রে 8 জনের মধ্যে আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং থাকতোই। আশুতোষ থাকতো নাকি জানি না, তবে শশাঙ্ক থাকতোই। আর ওদের কোনো কিছুই ভালো হয়নি পাঞ্জাব কিংসের। আমি ভিডিওর অনেক আগেই বলেছিলাম যে ভালো রয়েছে, বাট আমার মনে হয় না ভালো কিছু করতে পারবে বলে পাঞ্জাব কিংস। তাই হয়েছে কিন্তু এবারের IPL-এ খুব একটা কিন্তু ভালো করতে পারেনি, এই হলো অবস্থা। তবে আশা করছি সামনের বছর দল ভালো করে গোছাবে, ভালো প্লেয়ার কিনবে। ভালো প্লেয়ার দিয়ে হবে না, প্লেয়ারদের ওপরে ভরসা রাখতে হবে, সঠিকভাবে খেলাতে হবে। আর প্রথম কথা, ক্যাপ্টেন একজন ভালো কাউকে খুঁজতে হবে, একজন অধিনায়ক খুঁজতে হবে। কেন এই জিতেশ শর্মা অধিনায়ক করার মতো কিছু নাই। আর ওই আর কে ছিল, স্যাম কারানও ক্যাপ্টেন্সি ভালো না। মানে এমন কাউকে, পারফেক্ট কাউকে খুঁজতে হবে। স্যাম কারানকে হয়তো ছেড়ে দিতে পারে এবং ক্যাপ্টেন একটা অন্য কাউকে, KL রাহুলকে পেলে আবার নিয়ে আসুক। KL রাহুলকে দিলে কি নিশ্চিন্তে তারা থাকতে হয়, এমন কাউকে দেওয়া হোক যে প্লেয়ারদের ওপর ভরসা রাখবে, মানে টিম ম্যানেজমেন্টের অত কোনো অসুবিধা হবে না। মানে ক্যাপ্টেন তার উপর ভরসা রাখলে সে ভালো করে দেবে এরকম। আর ভালো মেন্টর খুঁজে আনা উচিত। ভালো কোনো মেন্টর নেই বা ভালো কোনো কোচিং নেই, এই জন্যই পাঞ্জাবের এই অবস্থা, ভালো খেলতে পারে না।